বাজে, আমি তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টারে গিয়ে নিজে আমি মব থামানোর চেষ্টা করব। তিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আমার দেশ পত্রিকার উপরে কী পরিমাণ জুলুম করা হয়েছে। মহান জুলাই বিপ্লবের পরে আবার আমরা ফিরে এসেছি জনগণের অধিকারের কথা বলার জন্য, এবং আলহামদুলিল্লাহ গত এক বছরে আমার দেশ পত্রিকা অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এখন আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি, প্রধানত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, তো সেই লড়াই যারা করেছি তার মধ্যে একটা শত্রু বিতাড়িত হয়েছে, হাসিনার ফ্যাসিবাদ, কিন্তু ভারতীয় সম্প্রসারণবাদের আঘাত তো এখনও চলছে বাংলাদেশের বিরুদ্ধে। আপনারা জানেন যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। সুতরাং ভারতীয় সম্প্রসারণবাদের বাংলাদেশি দালালেরা তারা চাচ্ছে না যে আমার দেশ পত্রিকা চলুক, কাজেই তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা আবার পত্রিকা বন্ধ করতে চাচ্ছে, এবং এই কারণে এই ধরনের একটি জঘন্য মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হওয়ার দুঃখজনক পরিস্থিতিকে কেন্দ্র করে। এবং যেখানে আমার দেশ চেষ্টা করেছে এটার বিরুদ্ধে দাঁড়াতে, এবং আপনারা অবগত আছেন যে আমি সর্বপ্রথম বক্তব্য দিয়েছি জনগণকে শান্ত থাকবার জন্য, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যের আগে আমার বক্তব্য মিডিয়াতে এসেছে। শুধু তাই নয়, রাতের বেলা যখন আক্রান্ত হয়েছে প্রথম আলো এবং আমার দেশ, তখন আমার সঙ্গে ডেইলি স্টার, যখন প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, তখন একাধিক উপদেষ্টার সাথে আমার আলোচনা হয়েছে, তাদেরকে আমি সহায়তা দিয়েছি। এমনও তাদেরকে বলেছি আমি যে আপনারা যদি আমার গাড়ির ব্যবস্থা করতে পারেন, তাহলে, কারণ তখন রাত 1টা বাজে, আমি তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টারে গিয়ে নিজে আমি মব থামানোর চেষ্টা করব। কিন্তু সরকার গাড়ির ব্যবস্থা করতে পারে নাই, কাজে আমি ব্যক্তিগতভাবে যেতে পারি নাই, মানে ব্যক্তিগতভাবে পর্যন্ত আমি যেতে প্রস্তুত ছিলাম। সেটার কোনো অ্যাপ্রিসিয়েশন না করে উল্টো প্রথম আলোতে যারা লেখেন সেরকম একজন ব্যক্তি মারুফ মল্লিক, তিনি অত্যন্ত লজ্জাস্কর, কি বলবো, ঘৃণ্যভাবে আমার দেশের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার দেশ এটার পিছনে জড়িত আছে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন তার পোস্টে। এবং আরও একজন, যিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে, এই দুই ব্যক্তি। এখন এই দুই ব্যক্তির সাথে আরও লোকজন থাকতে পারে, তাদেরকে আমরা জানি না, সরকারের দায়িত্ব খুঁজে বের করা। কিন্তু এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমি মাননীয় আদালতে আজকে 500 ধারা এবং 505 ধারা এবং 109 ধারা, এই 3 ধারায় আমি মামলা করেছি, এবং 3 ধারার মধ্যে 500 এবং 109 ধারা মাননীয় আদালত নীতিগতভাবে গ্রহণ করেছেন। কিন্তু 505 ধারায় যেহেতু সরকারের একটা অ্যাপ্রুভাল লাগে, এই জন্যে তিনি আদেশ প্রদান এখন পরে আদেশ দেবেন। সম্ভবত 505 ধারার যে সরকারের যে অনুমতি লাগে, সেই অনুমতির জন্য অপেক্ষা করবেন, এবং আমি এখন সরকারের কাছে 505 ধারায় অনুমতি দেওয়ার জন্য আমি আবেদন জানাবো। কারণ হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে ভারতীয় সম্প্রসারণ হয়েছে, এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমার দেশ সর্বদা সচেতন থেকেছে, এবং ভারতীয় ন্যারেটিভের বিরুদ্ধে একমাত্র আমার দেশ লড়াই করে। আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা চলছে এখন ভারতে, সেই প্রচারণাগুলো বাংলাদেশের সব পত্রিকা বলতে গেলে নীরব থাকছে। একমাত্র আমার দেশ দিনের পর দিন এই প্রচারণার বিরুদ্ধে নিউজ করে চলেছে। প্রতিদিনের যদি লিড নিউজ আপনারা দেখেন, তাহলে দেখবেন যে ভারতীয় ন্যারেটিভকে কিভাবে আমার দেশ চ্যালেঞ্জ করছে। কাজেই ভারত কখনো চাবে না যে আমার দেশ চলুক, আমার দেশ বন্ধ করে দেওয়াটাই তার উদ্দেশ্য হবে। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দলে এই ভারতীয় সম্প্রসারণবাদের যারা দালাল, তাদের অনুপ্রবেশ ঘটেছে বলে আমার মনে হচ্ছে, এবং যারা একসময় মজলুম ছিলেন এই সমস্ত দলগুলো, সেই মজলুমরাই এখন আবার আরেক মজলুম আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেটা খুব দুর্ভাগ্যজনক। এবং আমি আহ্বান জানাবো যে আমরা মিডিয়াতে একে অপরের প্রতি আমরা সহনশীল থাকব, এবং আমরা একে অপরের অভিমত আমরা অ্যাকসেপ্ট নাও করতে পারি, কিন্তু আমরা লিখে এটার প্রতিবাদ জানাবো। আপনি যদি আমার বিরুদ্ধে কিছু লেখেন,
আমি তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানাবো, কিন্তু আপনি কোনো রকম ষড়যন্ত্রে জড়িত হবেন না, এক। আর 2 নম্বর হলো যে আপনি কোনো রকম মিথ্যাচার করবেন না। এরকম মিথ্যা অভিযোগ করা হলে আমাদেরকে আইনে আমার তো আর জাস্টিস পাওয়ার আর কোনো জায়গা নেই। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটা অস্থিতিকর পরিবেশ বজায় হচ্ছে। শহীদ ওসমান হাদি কীভাবে টার্গেটেড কিলিংয়ের শিকার হলেন সেটাও আপনারা দেখেছেন। আমার উপরেও হামলার হুমকি আছে। সরকার ইতিমধ্যে আমাকে নিরাপত্তা দিতে চেয়েছে, আমি সেই নিরাপত্তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। কারণ আমি মনে করি মহান আল্লাহ তাআলাই নিরাপত্তা দাতা বলে আমি মনে করি। আমি আগের মতোই চলি, এবং আপনারা জানেন যে আমি কোনো সময়ই কোনো রকম সরকারি নিরাপত্তা গ্রহণ করি নাই। এমনকি সরকারে যখন ছিলাম তখনও আমি কখনো গানম্যান গ্রহণ করি নাই। তো আমার আহ্বান জনগণের প্রতি থাকবে যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে ধাবিত হচ্ছি, একটা নির্বাচন সামনে আসবে, আমরা যেন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মিডিয়াতে আমরা এই গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করি। আমরা একটু ব্যারিস্টার তানভীরের সঙ্গে ভাইয়ার আমাদেরকে আসলে বলবেন যে উনি তো ওনার নিজের নিরাপত্তা নিয়েও হচ্ছে শঙ্কিত, আপনারা আসলে কোন কোন বিষয়গুলো বলছি যে শহীদ ওসমান গনি মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে যে শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেটা থামানোর জন্য আজকে যিনি বাদী মাহমুদুর রহমান উনি সর্বপ্রথম তার পত্রিকায় লিখে উনি চেষ্টা করেছেন যে তারপরও যে আসামি 2 জন আছেন তারা শুধুমাত্র অস্থিতিশীল পরিস্থিতিকে আরও খারাপ করে তোলার জন্য এবং আমার দেশের বিরুদ্ধে মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করার জন্য তারা ফেসবুক পোস্টে এই ন্যাক্কারজনক ঘটনাকে তারা আমার দেশের সাথে জড়িত করেছে। তারা বলতে চেয়েছে যে প্রথম আলো পত্রিকায় আক্রমণের সাথে আমার দেশ জড়িত, যেটা পুরোপুরি মিথ্যা কথা। এই ধরনের মিথ্যা কথা বলে তারা যে অপমানিত করেছে আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবকে, এবং যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটার বিচার চেয়ে আজকে বাদী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটা দেখেছেন, দেখে 505 ধারার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কি আদেশ দিতে হবে না আদেশ দিতে। একজন এটা প্রশ্ন করতে পারি, একজন তো মারুফ মল্লিক, আর একজনের নাম ওয়াহিদুজ্জামান আছে আমার কাছে আছে। ওয়াহিদুজ্জামান মাহমুদ ভাই, তথ্য প্রযুক্তি সম্পর্কে। মাহমুদ ভাই আর একটু প্রশ্ন করি। আপনি ওই যে যেদিন এই মবের সৃষ্টি হয়েছে ডেইলি স্টার প্রথম আলোতে, তো নিউ এজের সেই ঝুঁকি নেওয়ার জন্য তো আমি প্রস্তুত ছিলাম, এবং সেটা আমি মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পরিষ্কার বলেছিলাম আমি যে আপনারা যদি একটা গাড়ি পাঠাতে পারেন তাহলে আমি এই ঝুঁকি নিতে প্রস্তুত আছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আরেকটা কথা আমি আসিফ নজরুল সাহেবকে বলেছিলাম যে আমি যদি আমার অফিসে এখন থাকতাম, আমি তখন বাসায় ফিরে গেছি রাত 1টা বাজে, যে অফিসে যদি থাকতাম তাহলে কোনো পাহারা ছাড়াই আমি ওখানে গিয়ে চেষ্টা করতাম তাদেরকে বাঁচানোর জন্য। এবং শুধু আসিফ নজরুল সাহেবই নন, আরও অনেক উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে ওই রাত্রে, এবং মামলা যখন চলমান হবে এই সমস্ত উপদেষ্টাকে আমি সাক্ষী হিসেবে এই মামলায় নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করছি।